তো hello everyone, welcome to Digital Institute by এস মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যে আমরা 2024 ইংরেজির যে প্রশ্নপত্র সমাধান করতে চলেছি। তো ম্যাথমেটিক্সের সেকশন যেটি পাটিগণিত পরীক্ষার যে বিষয় রয়েছে সেগুলি আমরা সমাধান করেছি। তো আজকে আমরা এর পরবর্তী যে সেকশনগুলি রয়েছে সেগুলি আমরা সমাধান করব। তো এরপরের যে সেকশন যেটি রয়েছে এটি হচ্ছে ভাষা জ্ঞান পরীক্ষা। তো এই ভাষা জ্ঞান পরীক্ষার যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমাদের বুঝতে হবে যে ভাষা জ্ঞান পরীক্ষার যে প্রশ্ন যেগুলি আসবে, প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলি কীরকম রয়েছে সেগুলি আমাদের বুঝতে হবে। তো ভাষা জ্ঞান পরীক্ষার যে প্রশ্ন যেগুলি রয়েছে, তো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে ভাষা জ্ঞান পরীক্ষার মধ্যে যে প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে অনুচ্ছেদ দিয়ে, অর্থাৎ প্যারাগ্রাফ রয়েছে। এই প্যারাগ্রাফ থেকে যে প্রশ্ন ফার্স্টে প্যারাগ্রাফ রয়েছে, সর্বমোট রয়েছে 3টি প্যারাগ্রাফ রয়েছে, 4টি প্যারাগ্রাফ রয়েছে। তো প্যারাগ্রাফ রয়েছে, অনুচ্ছেদ রয়েছে 1, 2, 3, 4টি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদগুলির মধ্যে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলির উত্তর আমাদের দিতে হবে। অর্থাৎ এখানে বুঝতে হবে যে অনুচ্ছেদ যেগুলি রয়েছে, যে প্রথম অনুচ্ছেদ নম্বর 1, প্রথম অনুচ্ছেদ হচ্ছে অনুচ্ছেদ নম্বর 1। এই অনুচ্ছেদ 1-এর মধ্যে প্রশ্ন আছে, মোট 5টি প্রশ্ন আছে। এই 5টি প্রশ্নের উত্তর আমাদের বিশেষভাবে এবং বুঝে শুনে প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমত আমাদের বুঝতে হবে যে এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিতে হবে। এই প্রশ্নগুলির উত্তর যে প্যারাগ্রাফ যেটি দেওয়া রয়েছে এই প্যারাগ্রাফটি আমাদের ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে, এবং বুঝে এই যে প্রশ্ন যেগুলি রয়েছে এই প্যারাগ্রাফের নিচে যেগুলি প্রশ্ন রয়েছে সেগুলির উত্তর আমাদের দিতে হবে। তো প্রথমে আমরা পড়ে নিব প্যারাগ্রাফ নম্বর 1, অর্থাৎ অনুচ্ছেদ নম্বর 1। তো বিনম্রতা একটি মহান গুণ। অনুচ্ছেদ নম্বর 1-এও রয়েছে বিনম্রতা একটি মহান গুণ। এইরকম আমি যেরকমই পড়েছি সেই রকমই পড়তে হবে অনুচ্ছেদগুলি। তো বিনম্রতা একটি মহান গুণ, এর মানে হলো বিনম্র, কোমল এবং সুশীল হওয়া। এটি অহংকারের বিপরীত। এটি নিজেকে নিয়ন্ত্রণ করার গুণবত্তা। এরকম ব্যক্তি জেদি হয় না, সে অন্যের পরামর্শ নেয় এবং তাদের অনুভব দ্বারা শিক্ষাপ্রাপ্ত করে। সে নিজেই নিজের গুরু। সে সহজে রাগ করে না। একজন বিনম্র ব্যক্তি নিজের ভুল এবং ত্রুটিগুলো হাসি মুখে স্বীকার করে নেয়। সে আত্মকেন্দ্রিক না হওয়ায় বিচারশীল হয়। এই হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরা প্যারাগ্রাফটি পড়ে নিয়েছি। তো এই প্যারাগ্রাফ থেকে আমাদের বুঝতে হবে এবং বুঝে এই যে প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলির উত্তর দিতে হবে। তো প্রথমত আমাদের বুঝতে হবে বিনম্রতা একটি মহান গুণ। এটি আমাদের বুঝতে হবে, বিনম্রতা হচ্ছে একটি মহান গুণ। এটি আমাদের মনে রাখতে হবে, এটি আমাদের বুঝতে হবে। তো এরপরে হচ্ছে এর মানে হলো বিনম্র, কোমল এবং সুশীল হওয়া। এর মানে অর্থাৎ এর বিনম্র যে শব্দ যেটি রয়েছে এই বিনম্রতা এর অর্থ হলো বিনম্র, কোমল এবং সুশীল হওয়া। এটি আমাদের বুঝতে হবে। এটি অহংকারের বিপরীত। এটি বলতে এখানে বিনম্রতা বোঝাচ্ছে। বিনম্রতা হলো অহংকারের বিপরীত। এটি আমাদের ভালো করে বুঝতে হবে। তো এটি নিজেকে নিয়ন্ত্রণ করার গুণবত্তা। এটি বলতে এখানে বিনম্রতা বোঝাচ্ছে। এটি নিজেকে নিয়ন্ত্রণ করার গুণবত্তা। এই হলো যে বিনম্রতা হলো যে নিজেকে নিয়ন্ত্রণ করার একটি মহান গুণ। নিজেকে যখনই আমরা রাগ করে নিই, যখনই আমরা জেদ হয়ে যায়, যখনই আমরা কোনো কিছু রাগের মাথায় কোনো কিছু করে ফেলি, তো তখনই আমাদের বিনম্রতা এই রকম সময়ে বিনম্রতা খুবই মহান গুণ হিসেবে কাজ করে আমাদের মধ্যে। তো এরকম ব্যক্তি জেদি হয় না। তো এরকম ব্যক্তি যারা বিনম্র হয়, যারা বিনয়ী হয়, তারা জেদি হয় না। তাদের মধ্যে রাগ, যে তাদের মধ্যে জেদ এইসব কিছু থাকে না। সে অন্যের পরামর্শ নেয়। তো জেদি হয় না, সে অন্যের পরামর্শ নেয়। অর্থাৎ যে এইরকম ব্যক্তিরা বিনম্র ব্যক্তিরা সবসময় যখনই কোনো কাজ করতে যাবে, তো সেই কাজের যদি জ্ঞান অর্থাৎ যে এই কাজটা কিভাবে করব সেটি যদি অজানা থাকে, সে অন্যের কাছ থেকে পরামর্শ নেয়। সে তখনই মনে করে না যে আমি সব কিছু জানি, আমি সব কিছু করতে পারি। সে অন্যের থেকে পরামর্শ নেয়। অর্থাৎ বিনম্র ব্যক্তিরা অন্যের থেকে পরামর্শ নেয়, এটি আমাদের বুঝতে হবে। তো এবং তাদের অনুভব দ্বারা শিক্ষাপ্রাপ্ত করে, এবং তাদের যে
এই যে অন্যের পরামর্শ নেওয়ার পর যারা এইটুকু বলবে, তো তাদের কাছ থেকে এই বিনম্র ব্যক্তিরা সবসময় পরামর্শ নেয় এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেয়। যারা এই যে কাজটি, যে বিনম্র ব্যক্তিরা যে কাজটি করবে, সেই কাজটি আগে যে মানুষগুলো করেছে, তো সেই মানুষগুলোর থেকে যে জ্ঞান নিবে, তাদের শিক্ষা নিবে, যে তারা কি বলছে, তারা এই কাজগুলো কিভাবে করবে, তাদের থেকে সে জ্ঞান নেয়। তো সে নিজেই নিজের গুরু থাকে। সে সহজে রাগ করে না। যে বিনম্র ব্যক্তিরা সহজে রাগ করে না, তাদের অনেক সময় লাগে রাগ মানে এর অর্থ হচ্ছে যে সহজে তারা রাগ করে না। একজন বিনম্র ব্যক্তি নিজের ভুল এবং ত্রুটিগুলো হাসিমুখে স্বীকার করে নেয়। তো যখনই বিনম্র ব্যক্তিরা সবসময় যদি তাদের নিজের ভুল হয়, তারা তাদের হাসিমুখে সেই ভুলটি স্বীকার করে নেয়। তো এই হচ্ছে বিনম্র ব্যক্তিদের খুবই মহান একটি গুণ রয়েছে। সে আত্মকেন্দ্রিক না হওয়ায় বিচারশীল হয়। সে নিজের আত্মকেন্দ্রিক না হওয়ায় বিচারশীল হয়। সে নিজের সবসময় সে বলে না যে আমি সঠিক, আমি সব কিছু পারি। সে নিজের প্রতি এইটুকু বলে না। তো এই হচ্ছে প্যারাগ্রাফের মূল অর্থ। তো আমরা এখন যে এই প্যারাগ্রাফের মধ্যে যেগুলি প্রশ্ন রয়েছে, সেগুলি আমরা পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বিনম্রতা একটি মহান, শূন্যস্থান পূর্ণ রয়েছে। বিনম্রতা একটি মহান। তো বিনম্রতা একটি মহান কি রয়েছে? অপশন এ হচ্ছে গুণ, অপশন বি হচ্ছে বদগুণ, অপশন সি হচ্ছে পাপ, অপশন ডি হচ্ছে দোষ। তো এই হচ্ছে প্রথম প্রশ্ন, অর্থাৎ 61 নম্বর প্রশ্ন হচ্ছে এটি, যে বিনম্রতা হচ্ছে একটি মহান গুণ, না একটি বদগুণ, না পাপ, না দোষ। এই হচ্ছে প্রশ্ন। তো আমরা এখানে যে প্যারাগ্রাফের মধ্যে পেয়েছি যে বিনম্রতা একটি মহান গুণ, তো এর 61 নম্বর প্রশ্নের উত্তর হলো গুণ, অপশন এ। অপশন এ হলো সঠিক প্রশ্ন। তো আমরা বিশেষভাবে যদি লক্ষ্য করে দেখি নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিনম্রতা হচ্ছে একটি মহান গুণ। যে কোয়েশ্চন নম্বর 1 হচ্ছে বিনম্রতা একটি মহান ড্যাশ। তো আমরা লিখে নিব, প্রশ্ন হচ্ছে যে 61, কোয়েশ্চন নম্বর 61 হচ্ছে বিনম্রতা একটি মহান ড্যাশ রয়েছে। তো অপশন এ হচ্ছে, তো আমরা ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো, অপশন এ হচ্ছে গুণ, অপশন বি হচ্ছে বদগুণ, অপশন সি হচ্ছে পাপ, অপশন ডি হচ্ছে দোষ। এই হচ্ছে বিনম্রতা। তো আমরা বিশেষভাবে যদি লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফের মধ্যে রয়েছে বিনম্রতা একটি মহান গুণ। তো বিনম্রতা একটি মহান, অপশন এ হচ্ছে গুণ, অপশন বি হচ্ছে বদগুণ, অপশন সি হচ্ছে পাপ, অপশন ডি হচ্ছে দোষ। তো বিনম্রতা একটি মহান গুণ, অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। তো দ্বিতীয় প্রশ্নের মধ্যে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 62 নম্বর প্রশ্ন হচ্ছে, 62 নম্বর কোয়েশ্চন হচ্ছে যে বিনম্রতা মানে এরকম, এটি যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, বিনম্রতা মানে ড্যাশ হওয়া। এই হচ্ছে প্রশ্ন। তো অপশন হচ্ছে এ হচ্ছে জেদি, অপশন বি হচ্ছে সুশীল, অপশন সি হচ্ছে ক্রূর, অর্থাৎ এরকম হচ্ছে, অপশন ডি হচ্ছে দয়াহীন হচ্ছে। তো আমরা দেখে নিব বিনম্রতা মানে কি। এর মানে হলো বিনম্র, কোমল ও সুশীল হওয়া। তো এখানে
তো এখানে 62 যে প্রশ্ন যেটি রয়েছে, 62 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, এটি হচ্ছে বিনম্রতা মানে ড্যাশ হওয়া। তো প্রথম অপশন হচ্ছে জেদি হওয়া, দ্বিতীয় অপশন হচ্ছে সুশীল, তৃতীয় সি অপশন হচ্ছে ক্রোর এবং ডি অপশন হচ্ছে দয়াহীন। তো আমরা এখানে যে অনুচ্ছেদের মধ্যে দেখবো যে বিনম্রতা মানে কি। তো আমরা এর মানে হলো বিনম্র, কোমল এবং সুশীল। তো আমরা বিনম্রতা এর অর্থ পাচ্ছি যে বিনম্র, কোমল এবং সুশীল পাচ্ছি। তো এখানে কোন অপশনটি সঠিক হয়? আমরা যেদি পেয়ে নাই, সুশীল আমরা পাচ্ছি, কুক্রু, দয়াহীন এই সুটুকু পাই নাই। তো অর্থাৎ এখানে 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো সুশীল হওয়া। তো এখানে বসবে সুশীল। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা সঠিক উত্তর দিতে পারবো। তো সঠিক উত্তরটি দিতে হলে আমরা যে প্রশ্নটি পড়ে আমরা অনুচ্ছেদের মধ্যে আমরা সঠিক উত্তরটি সবসময় আমরা পেয়ে যাব। তো ভালো করে আমাদের বুঝতে হবে, যে প্যারাগ্রাফটি ভালো করে বুঝলেই আমরা সঠিক উত্তরটি দিতে পারবো। তো এখন আমরা নেক্সট প্রশ্নের মধ্যে চলে যাব, 63 নম্বর প্রশ্ন। তো 63 কোয়েশ্চন হচ্ছে বিনম্র ব্যক্তি ড্যাশ দ্বারা শিক্ষা প্রাপ্ত করে। তো অপশন এ হচ্ছে যে অন্যের অনুভব দ্বারা। অপশন বি হচ্ছে নিজের অনুভব। অপশন সি হচ্ছে অধ্যাপকদের অনুভব। লাস্ট অপশন ডি হচ্ছে অভিভাবকদের অনুভব। এই হচ্ছে অপশন। তো বিনম্র ব্যক্তি হলো ড্যাশ দ্বারা শিক্ষা প্রাপ্ত করে। তো আমরা এখানে পেয়েছি এরকম ব্যক্তি যদি হয় না, সে অন্যের পরামর্শ নেয় এবং তাদের অনুভব দ্বারা শিক্ষা প্রাপ্ত করে। সে অন্যের পরামর্শ নেয় এবং তাদের অনুভব দ্বারা পরামর্শ করে নেয়। তো আমরা পেয়েছি যে অন্যের পরামর্শ দ্বারা তারা শিক্ষাপ্রাপ্ত, অন্যের পরামর্শ, অন্যের অনুভব দ্বারা। তো আমরা এখানে পেয়েছি অপশন এর মধ্যে অন্যের অনুভব, অপশন বির পেয়েছি নিজের অনুভব। তো এখানে নিজের অনুভবতে কোনো মতেই হবে না। অধ্যাপকদের অনুভব, এখানে অধ্যাপকদের কোনো অনুভব আমরা পাইনি। তো অভিভাবকদের অনুভব এখানে পাইনি। তো আমরা পেয়েছি অন্যের অনুভব। তো অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে বিনম্র ব্যক্তি অন্যের অনুভব দ্বারা শিক্ষাপ্রাপ্ত নেই। এই হচ্ছে, তো আমরা প্যারাগ্রাফের মধ্যে পেয়েছি অন্যের অনুভব দ্বারা তারা শিক্ষাপ্রাপ্ত করে বিনম্র ব্যক্তিরা। তো আমরা এখন চলে যাব নেক্সট কোয়েশ্চন, অহংকারী এর সমার্থক কি? তো আমরা দেখে নিব যে প্রশ্নগুলা। তো আমরা পেয়েছি, আমরা দেখে নিব যে অহংকারী এর সমার্থক কি। তো এখানে প্রশ্ন হচ্ছে 64 কোয়েশ্চন হচ্ছে অহংকার এর সমার্থক কি? অর্থাৎ যে অহংকার এর সমার্থক কি, অর্থাৎ অহংকারের অর্থ কি, সমার্থক সমান অর্থ কি আছে রয়েছে। অপশন এ হচ্ছে বিনম্র, অপশন বি রয়েছে কোমল, অপশন সি রয়েছে সুশীল, অপশন ডি রয়েছে গর্বিত। তো এই হচ্ছে অপশনগুলো। অহংকার, তো অহংকার আমরা পেয়েছি এখানে যে এটি অহংকারের বিপরীত, যে বিনম্র কোনো মতেই হবে না, বিনম্রের বিপরীত হলো অহংকার। তো আমরা এখানে বুঝতে পারবো যে অহংকারের সমার্থক কি। তো বিনম্র হবে না, বিনম্র অহংকারের বিপরীত হলো বিনম্র, তো তাই বিনম্র হবে না। কোমল, বিনম্র কথার অর্থ হচ্ছে কোমল, সুশীল এই দুটি হচ্ছে বিনম্রের অর্থ, বিনম্রের সমার্থক শব্দ, অর্থাৎ বিনম্র এর অর্থ হচ্ছে কোমল সুশীল। তো কোমল হবে না, সুশীল হবে না।
তো এখানে আমরা পেয়েছি ডি অপশনটি, গর্বিত। তো অহংকার শব্দের অর্থ হচ্ছে গর্বিত হওয়া, নিজের প্রতি বিশ্বাস, অহংকারিত হওয়া, অর্থাৎ নিজে অহংকার। তো অর্থ হচ্ছে গর্বিত হওয়া। তো তাই অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা আশা করি আমরা বুঝতে পেরেছি অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা এখন চলে যাব যে 65 কোয়েশ্চনের মধ্যে। তো 65 কোয়েশ্চনটি হচ্ছে যে যেদি এর বিপরীত শব্দ হলো, তো আমরা পেয়েছি এফ, আমাদের এখানে আসছে অটল, বি রয়েছে কঠোর, সি রয়েছে সহমত এবং ডি রয়েছে স্বেচ্ছাচারী। এই হচ্ছে অপশনগুলো। তো আমরা অটল হবে না কঠোর হবে না সহমত হবে না স্বেচ্ছাচারী হবে। তো অটল আমরা বুঝতে পেরেছি অটল জেদির বিপরীত শব্দ নয়। তো কঠোর যেটি শব্দ হচ্ছে এটির অর্থ আমরা বুঝতে পেরেছি কঠোরটি জেদির বিপরীত শব্দ হবে না। সহমত এবং স্বেচ্ছাচারী এটির মধ্যে হবে, সহমত হবে এবং স্বেচ্ছাচারী হবে না। স্বেচ্ছাচারী এই বিপরীত শব্দ জেদির বিপরীত শব্দ হবে না, তাই সঠিক উত্তর হবে সহমত হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। জেদির বিপরীত শব্দ হচ্ছে সহমত হওয়া, অর্থাৎ যে দয়ালু হওয়া। যে এই প্রশ্ন অর্থাৎ বিনম্র ব্যক্তিরা সহমত পোষণ করে সবসময়। তো তাই জেদির বিপরীত হচ্ছে সহমত। তো আমরা এখন চলে যাব যে পরের যে অংশ যেটি রয়েছে, অর্থাৎ পরের অনুচ্ছেদ যেটি রয়েছে সেই অনুচ্ছেদের প্রশ্ন। প্রথমে আমরা অনুচ্ছেদগুলো ভালো করে পড়ব এবং যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো আমরা এখন দ্বিতীয় অনুচ্ছেদ নম্বর 2 এটির মধ্যে চলে এসেছি। তো আমরা প্রথমে পড়ে নেব, অনুচ্ছেদটি ভালো করে বুঝে নিব, পড়ে নেব এবং ভালো করে বুঝে নিব এবং পরে যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলির সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে অনুচ্ছেদটি পড়ে নিই। অনুচ্ছেদটি হচ্ছে বৈজ্ঞানিক এবং চিকিৎসকেরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর টিবির মারাত্মক প্রভাবের বিষয়ে সতর্ক করেন। প্রত্যেক ব্যক্তি প্রতিদিন অন্তত 3 থেকে 4 ঘন্টা টিভি দেখেন, যার ফলে দৃষ্টিশক্তি হ্রাস পায়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। শিশুদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে, যেহেতু তারা অনেক কাছ থেকে টিভি দেখে, যা খুবই হানিকারক। এর ফলে মাথা ব্যথার উপসর্গ দেখা দেয়। তো অনেকক্ষণ ধরে টিভি দেখা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নৃত্য, সঙ্গীত এবং লড়াইয়ের বিভিন্ন প্রোগ্রাম এর ছড়া আওয়াজ শ্রবণ শক্তি কেড়ে নিতে পারে। একই ভঙ্গিমায় অনেকক্ষণ টিভি দেখলে হাঁটু, পিঠ এবং মাংসপেশিতে ব্যথা শুরু হয়। টিভি দেখে খাবার খেলে আমাদের পাচন ক্রিয়ায় মন্থর হয়ে যায় এবং শরীর মেদবহুল হয়। আতঙ্ক এবং হিংসাত্মক দৃশ্য যুবক যুবতীদের মধ্যে মনোবৈজ্ঞানিক সমস্যার সৃষ্টি করে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন যে বুঝে এই অনুচ্ছেদটি পড়ে নেব। বৈজ্ঞানিক এবং চিকিৎসকেরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর টিবির মারাত্মক প্রভাবের বিষয়ে সতর্ক করেন। তো আমরা জানি যে বৈজ্ঞানিক এবং যারা চিকিৎসক রয়েছেন, ডাক্তার রয়েছেন, তারা সবসময় যে টিবির যে মারাত্মক প্রভাব যে আমাদের শরীরে রয়েছে স্বাস্থ্যের উপর, তো সেটি আমাদের সবসময় যে বিষয়ে সতর্ক করেন। তো এটি আমরা খুব আমাদের জানা রয়েছে যে টিবি আমাদের জন্য খুবই ভালো নয়, অর্থাৎ হানিকারক, যে আমাদের স্বাস্থ্যের প্রতি এবং যে শ্রবণ শক্তির প্রতি। তো এই রকম সতর্কতার বিষয়ে সবসময় বৈজ্ঞানিক এবং চিকিৎসকেরা বলতে থাকেন। তো প্রত্যেক ব্যক্তি প্রতিদিন অন্তত 3 থেকে 4 ঘন্টা টিভি দেখেন, যার ফলে দৃষ্টিশক্তি হ্রাস পায়। যে প্রত্যেক ব্যক্তি, প্রায় সব মানুষেরাই যে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা টিভি দেখেন, যার ফলে দৃষ্টিশক্তি অর্থাৎ দেখার যে শক্তি যেগুলো রয়েছে সেগুলি হ্রাস পায়।
হ্রাস পায় অর্থাৎ কমে যায়। হ্রাস করার অর্থ হচ্ছে কমে যাওয়া। তো শিশুদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে, যেহেতু তারা অনেক কাছ থেকে টিভি দেখে। তো এর মধ্যে রয়েছে শিশুরা, যে শিশুরা টিভি দেখলে তাদের উপর অনেক বেশি প্রভাব পড়ে। কারণ হচ্ছে তারা সবসময় কাছাকাছি থেকে টিভি দেখে, কাছ থেকে টিভি দেখে। তারা অনেক দূর থেকে না দেখে সবসময় তারা কাছ থেকে টিভি দেখে, যার ফলে তাদের শরীরের মধ্যে অনেক বেশি এর প্রভাব পড়ে থাকে। তো যা খুবই হানিকারক, হানিকারক কথার অর্থ হচ্ছে খুবই খারাপ, খুবই অসুবিধাজনক। তো এর ফলে মাথা ব্যথার উপসর্গ দেখা দেয়। প্রায় অনেক সময় বাচ্চাদের, অনেক সময় শিশুদের মাথার ব্যথা দেখা দেয়। কারণ হচ্ছে তারা খুবই কাছ থেকে টিভি দেখে, তার কারণ। তো অনেকক্ষণ ধরে টিভি দেখা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেশি সময় যদি আমরা টিভি দেখি, অর্থাৎ বেশি সময় টিভি দেখলে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর হয়ে ওঠে। অর্থাৎ স্বাস্থ্যের প্রতি খারাপ অসুবিধা দেখা দেয় এবং মানসিকভাবে অর্থাৎ যে স্বাস্থ্যের প্রতিও ক্ষতিকর হয়ে ওঠে। নৃত্য, সঙ্গীত এবং লড়াইয়ের বিভিন্ন প্রোগ্রাম এর চড়া আওয়াজ শ্রবণ শক্তি কেড়ে নিতে পারে। তো অনেক সময় আমাদের টিভির মধ্যে নৃত্য গান হয়, সঙ্গীত হয় এবং লড়াইয়ের যে বিভিন্ন প্রোগ্রাম যেগুলি থাকে, তো সেগুলির যদি বেশি আওয়াজে যদি আমাদের শুনে থাকি, তাহলে শ্রবণ শক্তি, শোনার যে শক্তি যেগুলো রয়েছে সেগুলি কমতে থাকে। তো একই ভঙ্গিমায় অনেকক্ষণ টিভি দেখলে হাঁটু, পিঠ এবং মাংসপেশিতে ব্যথা শুরু হয়। তো একই ভঙ্গিমায় অর্থাৎ একই রূপে যদি যেভাবে আমরা বসে থাকি, সেইভাবে যদি অনেকক্ষণ যদি টিভি দেখতে থাকি, তাহলে অনেক সময় আমাদের হাঁটু, পিঠু এবং যে বিভিন্ন মাংসপেশিতে ব্যথা অনুভব করতে পারি। তো টিভি দেখে খাবার খেলে আমাদের পাচনক্রিয়া মন্থর হয়ে যায়। তো অনেক সময় অনেক ব্যক্তিরা, অনেক শিশুরা টিভি দেখে খাবার খায়। তো এতে তাদের যে পাচনক্রিয়া যেগুলো রয়েছে, এই পাচনক্রিয়ার মধ্যে অনেক ক্ষতি হয়, অর্থাৎ মন্থর হয়ে যায়। পাচনক্রিয়াটি মন্থর হয়ে যায়, অর্থাৎ ধীরে হতে শুরু করে। তো এবং শরীর মেদবহুল হয়। আতঙ্ক এবং হিংসাত্মক দৃশ্য যুবক যুবতীদের মধ্যে মনোবৈজ্ঞানিক সমস্যার সৃষ্টি করে। আতঙ্ক এবং হিংসাত্মক যেগুলো ছবি রয়েছে, সেগুলি যুবক যুবতীদের মধ্যে যে মনোবৈজ্ঞানিক সমস্যার সৃষ্টি হতে পারে, মনের মধ্যে অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে। এই হচ্ছে এই অনুচ্ছেদের অর্থ। তো এখন আমরা দেখে নেব যে এই অনুচ্ছেদের মধ্যে যেগুলি প্রশ্ন রয়েছে সেগুলি সমাধান করার, অর্থাৎ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন আমরা পড়ে নিব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেকক্ষণ টিভি দেখলে আমাদের দেশ প্রভাবিত হয় না। তো অনেকক্ষণ যদি আমরা টিভি দেখি তাহলে আমাদের দেশ প্রভাবিত হয় না, অর্থাৎ যে কোনো অসুবিধা হয় না। মানসিক স্বাস্থ্য, অপশন এ হচ্ছে মানসিক স্বাস্থ্য, অপশন ডি হচ্ছে উচ্চতা, অপশন সি হচ্ছে পাচনক্রিয়া, অপশন ডি হচ্ছে ওজন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রশ্নের সঠিক উত্তর হলো যে অপশন এ 66 যে প্রশ্ন যেটি রয়েছে। তো অনেকক্ষণ টিভি দেখলে আমাদের শরীরের মধ্যে প্রভাব পড়ে না। এই প্রশ্ন হচ্ছে একটু আমাদের বিশেষভাবে খেয়াল করতে হবে, লক্ষ্য করে রাখতে হবে যে অনেকক্ষণ টিভি দেখলে আমাদের কোন বিষয়ের উপর প্রভাব পড়ে না। মানসিক স্বাস্থ্য, আমরা এই প্যারাগ্রাফের মধ্যে, এই অনুচ্ছেদের মধ্যে পেয়েছি যে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। উচ্চতা, পাচনক্রিয়া, ওজন। পাচনক্রিয়ার মধ্যে প্রভাব পড়তে পারে, ওজনের মধ্যে প্রভাব পড়তে পারে। মানে শরীরের স্বাস্থ্যের প্রতি যদি ক্ষতি হয়ে যায়, তাহলে ওজনটা একটু কমে যেতে পারে। তো তাই এখানে যে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কারণ হচ্ছে যে কোনো প্রভাব পড়বে না উচ্চতার মধ্যে, এই হচ্ছে সঠিক উত্তর। তো 66 হচ্ছে সঠিক উত্তর। 66 অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কারণ হচ্ছে অনেকক্ষণ টিভি দেখলে আমাদের শরীরের মধ্যে উচ্চতার কোনো প্রভাবিত পড়বে না। তো এই হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো 67 দেখে নিব, 67 নম্বর প্রশ্ন। 67 হচ্ছে আতঙ্ক এবং হিংসাত্মক দৃশ্য যুবক যুবতীদের মধ্যে মনোবৈজ্ঞানিক সমস্যা সৃষ্টি করে। মনোবৈজ্ঞানিক সমস্যার সম্বন্ধ। তো মনোবৈজ্ঞানিক যে সমস্যা যেটি, এই সমস্যাটা কিসের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ কিসের সঙ্গে মিল রয়েছে? মনের মধ্যে মিল রয়েছে। অপশন এ হচ্ছে মনের মধ্যে, অপশন বি হচ্ছে হৃদয়ের মধ্যে, অপশন সি হচ্ছে পাচনতন্ত্রের মধ্যে, অপশন ডি হচ্ছে শ্রবণ ক্ষমতার মধ্যে। তো মনোবৈজ্ঞানিক যে সমস্যা, এটি আমাদের নিঃসন্দেহে বুঝতে হবে যে মনোবৈজ্ঞানিক সমস্যা এটি মনের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, মনের সঙ্গে। তো আমাদের এটি বুঝতে হবে যে মনোবৈজ্ঞানিক সমস্যাগুলো সবসময় মনের মধ্যেই মিল রয়েছে। তো এখন আমরা চলো 68 প্রশ্নের মধ্যে। তো 68 যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি হচ্ছে
শিশুদের দৃষ্টিশক্তির উপর টিভি দেখার প্রভাব সবথেকে বেশি পড়ে, কারণ যে সব বেশি দৃষ্টিশক্তি, যে দেখার যে শক্তি যেগুলো, এই শক্তির প্রভাব যে পড়ে এটি খুব বেশি কারণ হচ্ছে পাচন ক্রিয়া মন্তর হয়ে যায়। এটি অপশন এ হচ্ছে পাচন ক্রিয়া মন্তর হয়ে যায়, অপশন বি হচ্ছে টিভি দেখার সময় ভুল ভঙ্গিমায় বসে, অপশন সি হচ্ছে অনেক কাছ থেকে টিভি দেখে, তো অপশন ডি হচ্ছে টিভি দেখে খাবার খায়। তো আমরা এই অনুচ্ছেদের মধ্যে পেয়েছি যে বাচ্চারা সবসময় যে খুবই কাছ থেকে টিভি দেখে, যার কারণে শ্রবণ শক্তির দৃষ্টিশক্তির মধ্যে, শ্রবণ শক্তির নয় দৃষ্টিশক্তির মধ্যে অনেক প্রভাব পড়ে। তো তাই অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো অপশন সি হচ্ছে 68 এর অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারা অনেক সময় অনেক কাছ থেকে টিভি দেখে। তো আমরা এখন চলে যাব 69 এর দিকে। তো 69 প্রশ্ন হচ্ছে হ্রাসের সমার্থক শব্দ হলো হ্রাস। হ্রাস কথার অর্থ আমরা জানি যে হ্রাস অর্থ হলো যে কমে যাওয়া, কম হওয়া। তো এখানে অপশন এ হচ্ছে শক্তিশালী হওয়া, কোনো মতেই হবে না শক্তিশালী হওয়া, ব্যস্ত হওয়া হবে না, কম এবং তীব্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কম হওয়া। হ্রাস কথার অর্থ হচ্ছে কম হওয়া, এটি আমাদের বুঝতে হবে। তো হ্রাস মানে হলো কম হওয়া। তো এখন আমরা চলে যাব 70 নম্বর প্রশ্নের মধ্যে। তো 70 নম্বর প্রশ্ন হচ্ছে যে অনুচ্ছেদে উল্লেখিত হানিকারক শব্দটি বিপরীত শব্দ হলো। হানিকারক মানে কি? হানিকারক কথার অর্থ হচ্ছে যে অনেক সময় খারাপ কোনো কিছুর বিষয়, অর্থাৎ যে ক্ষতিকর বিষয়ের মধ্যে হানিকারক শব্দটি ব্যবহার হয়। তো আমরা এখন দেখে নিব। অপশন এ হচ্ছে খারাপ, তো হবে না। হানিকারক বিপরীত শব্দ খারাপ হবে না। হানিকারক এর মানেই হচ্ছে খারাপ কোনো কিছুর সম্ভাবনা, তো সেই হিসাবে হানিকারক ব্যবহৃত হয়, তো খারাপ হবে না। অপশন বি হচ্ছে নিরাশাজনক, এটাও হবে না। নিরাশাজনক এটি খারাপের অর্থেই আসে, নিরাশাজনক। অপশন সি হচ্ছে উপযোগী এবং অপশন ডি হচ্ছে মারাত্মক। মারাত্মক এটি খারাপের মধ্যেই পড়ে, তো তাই অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। উপযোগী। উপযোগী এর মানে হচ্ছে যে কোনো জায়গায় ভালো কিছু হলে উপযোগী হয়, তো তাই উপযোগী হচ্ছে এই প্রশ্নের যে হানিকারক শব্দের বিপরীত শব্দ। তো অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে এইগুলি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে, যে অনুচ্ছেদের প্রশ্নগুলি যে কিভাবে আমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। তো আমরা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, প্রথমে অনুচ্ছেদটি ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে, পরে যেগুলি প্রশ্ন থাকবে সেগুলির সমাধান করতে হবে, অর্থাৎ সেগুলির উত্তর এই অনুচ্ছেদ থেকে খুঁজে বের করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক পেজ দেখুন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।